নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইডিএলআই, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম। এটা থেকে ইপিএফ এর প্রত্যেকটা মেম্বারকে ইপিএফ তার এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের মধ্যে তাদেরকে 7 লাখ টাকার একটা জীবন বীমা প্রদান করে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে মূলত তার মধ্যে তার এলিজিবিলিটি কি, তার প্রিমিয়াম কত তাকে দিতে হয়, তার বেনিফিট গুলো কি এবং সেটাকে কিভাবে ক্লেম করতে হবে। তো চলুন ভিডিওটাতে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেল প্রথমবার এসেছেন তো চ্যানেলটা প্লিজ আপনি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনটা অলে প্রেস করবেন, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে সবচেয়ে প্রথম চলে আসবে। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবচেয়ে প্রথম যেটা আমি আপনাকে বলতে চাই, ইডিএলআইটা কি? ইডিএলআই হচ্ছে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম। এটা আপনার যে পিএফটা আছে সেই পিএফটার সাথে লিঙ্ক করা হয়, মানে মার্জার। এক কথায় আমি যেটা আপনাকে বলতে চাইছি, ভালো করে কথাটা বুঝুন। প্রথমে আপনার যে পিএফ এ যে টাকাটা জমা হয় সেই টাকাটার মধ্যে একটা থেকে পিএফ, যে এর আগেও আমি অন্যান্য ভিডিওগুলোর মধ্যে বলেছি, সেটা আপনি চেক করে নিতে পারেন। পিএফ মানে হচ্ছে ইপিএফ, যেটা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ প্লাস ইপিএস, এমপ্লয়িজ প্রভিডেন্ট স্কিম। এই দুটো ছাড়া আরেকটা এই পিএফ এর অ্যাকাউন্টে যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে আরেকটা আপনার ইন্স্যুরেন্স এটার মধ্যে কভার হয়ে যায়। তো যে কর্পাসটা আপনার থাকবে সেই কর্পাসটার মধ্যে এটাও অ্যাড হয়ে যায়। মূলত এই দেখুন, লাস্টে যেটা আমি আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে ইডিএলআই, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম। এটা কখন হয়েছিল? এটা এটা হয়েছিল 1 আগস্ট 1976 সালে। এই যে ইন্স্যুরেন্সটা আছে এটার মধ্যে অনেকবার, মানে কি বলবো, যে অ্যামেন্ডমেন্ট গুলো চেঞ্জ অনেকবার হয়েছে। তো বর্তমানে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে, আমি লাস্ট যেটা দেওয়া হয়েছে কোভিড এর পর থেকে, সেটার আমি একটা ক্লিপ আপনাকে দেখিয়ে দেবো, সেটা আপনি দেখে নিতে পারেন। এখানে আমি স্ক্রিনে দিই। মূলত আপনার যে পিএফ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনার একটা সাইট আছে, যে সাইটটাতে আপনার পিএফ জমা হচ্ছে, আরেকটা জমা হচ্ছে পেনশন। তো ইপিএফটা হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ সেটা ফার্স্ট পার্টে চলে যাচ্ছে, সেকেন্ড পার্টে চলে যাচ্ছে ইপিএস, এমপ্লয়িজ পেনশন স্কিম। এরপর আরেকটা এর মধ্যে ধাপ আছে, এই দুটোকে যোগ করে আরেকটা ধাপ আপনার হয়, যেটা কিনা আপনার যদি কোনো পিএফ অ্যাকাউন্ট থাকে তো সেইখানটাতে আপনার একটা ইন্স্যুরেন্স কভারেজ তৈরি হয়ে যায়। সেটা মূলত 7 লাখ টাকা অবধি ধার্য করা আছে, তার সিলিং লিমিট। আপনি যেখানে কাজ করছেন সেই জায়গাটা বা সেই ফ্যাক্টরিটা বা এস্টাবলিশমেন্ট যে কোনো হতে পারে। তো আপনার কাছে যদি ইউএন নাম্বারটা আছে, ওই অ্যাকাউন্ট ওই ইউএন নাম্বারটা মানে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটা অনুযায়ী অল ওভার ইন্ডিয়াতে যতগুলো পিএফ অ্যাকাউন্ট আছে বা যতজন কাজ করছেন বা কর্মরত আছেন, যে কোনো এস্টাবলিশমেন্ট হতে পারেন, এর মধ্যে যদি আপনি কোনো সেটেলমেন্টটা যদি আপনার চেঞ্জ হয়েছে তাতে কোনো প্রবলেম নেই। তো আপনি একটা ইন্স্যুরেন্সের কভারের মধ্যে রয়েছেন। তো এইটা কখন আপনি পান? এটা শুধুমাত্র মৃত্যুর সময় ক্লেম, বাড়ির লোকেরা ক্লেম করতে পারে। কি হ্যাঁ, এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আপনার যে পিএফ অ্যামাউন্ট আছে বা আপনি যে টাকাটা রেখেছেন পিএফ অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টটা ঘন ঘন উইথড্র না করে ওই টাকাটা যদি আপনি ভালো করে মজুত রাখেন, তাহলে আপনার যে কর্পাসে জমবে সেটা অনেক বেশি পরিমাণে জমবে। তো গ্রুপ ইন্স্যুরেন্স, এটাকে আমি খুব শর্ট ফর্মে আপনাকে বলতে পারি, এটা একটা গ্রুপ ইন্স্যুরেন্স যেটা অল ওভার ইন্ডিয়াতে যতজন কর্মরত আছেন সবাইকে নিয়ে এই সিস্টেমটা বানানো হয়েছে। এবার আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসি। তো আমি আপনাকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে, এই যে আমি ইন্স্যুরেন্স কথাটা বলছি, এই ইন্স্যুরেন্সটা একটা যেমন গ্রুপ ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্স নিতে গেলে তো প্রত্যেকটা এমপ্লয়িকে পেমেন্ট করতে হবে, কিন্তু না, এখানে কিন্তু আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। এইখানে যে ইডিএল স্কিমটা আছে, এই স্কিম অনুযায়ী আপনার এমপ্লয়ার, মানে আপনার এমপ্লয়ার, এখানে ডাইরেক্টলি বলছি, কিন্তু আপনি এটা কন্ট্রাক্টরও বলতে পারেন, আপনার কন্ট্রাক্টর আপনার জায়গাতে এই যে প্রিমিয়ামটা আছে, এই প্রিমিয়ামটা উনি জমা করবেন প্রত্যেক মাসে। এবার এই যে আপনার যে কন্ট্রিবিউশনটা আছে, এই কন্ট্রিবিউশনটা হচ্ছে 0.5%। টোটাল যতজন এমপ্লয়ি আছে সেই তাদের উপর 0.5% প্রত্যেক মাসে আপনার এমপ্লয়ার আপনার হয়ে এই টাকাটা জমা করে দেবেন। যেমন আমি যদি আপনাকে বলি, যদি আপনার স্যালারি হচ্ছে 10,000 টাকা, তো 10,000 টাকার 0.5% আপনি যদি ধরতে চান, তো আপনি ক্যালকুলেশন দেখতে পারেন ওটা কত হচ্ছে। আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিচ্ছি, এটা আপনি দেখে নিন। এইভাবে ক্যালকুলেশনটা করা হয়। আপনাদের আলাদা পসিবিলিটি থাকতেই পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা এমপ্লয়ি যে পেমেন্টটা করবে বা ইন্ডিভিজুয়াল একটা এমপ্লয়ের তরফ থেকে যে পেমেন্ট হবে, সেটা সম্পূর্ণরূপে এমপ্লয়ার বহন করবে। সেখানে এমপ্লয়ির যে আছে তার উপর কোনো পেমেন্টের মানে বাধ্যকতা নেই যে তাকে পেমেন্ট করতে হবে তার এমপ্লয়ারকে, কিংবা তার এমপ্লয়ার তার কাছে সেই ডিডাকশনটা কাটবে, এরকম কোনো রুল নেই। এবার থার্ড পয়েন্টে আমরা চলে আসছি। যদি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা আমি আপনাকে বলবো। যদি আপনি কোথাও কর্মরত আছেন, সেটা বছরের যে কোনো সময় হতে পারে, সেই সময় তাহলে আপনি ইডিএলআর স্কিমের আওতায় চলে আসছেন। যতক্ষণ আপনি কাজ করছেন বা যতক্ষণ আপনার পিএফ ডিডাক্ট হচ্ছে,
মানে আমি বলতে চাইছি, যতক্ষণ আপনার কোনো ডেথ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই স্কিমের আওতায় রইবেন। লিমিটেড কোম্পানিও থাকতে পারে যাদের নিজস্ব আলাদা গ্রুপ ইন্স্যুরেন্স হতে পারে। তো সেটা যদি সেই কোম্পানিগুলো যদি চাই যে আমরা এক্সাম্পশন নেব, মানে এই ইন্স্যুরেন্সটাতে আমরা ঢুকবো না, আমরা সেপারেট আমাদের ভালো ইন্স্যুরেন্স আছে যেটা আমাদের যে এমপ্লয়ি আছে তাদেরকে এর থেকে বেটার বেনিফিট দিতে পারে, তো সেক্ষেত্রে তারা এক্সাম্পশন নিতে পারে। কিন্তু এরকম যে কোম্পানি, এরকম কোম্পানি অনেকই কম আছে ভারতে। অনেকে এটাও মনে করেন যেখানে আপনি কাজ যদি করছেন, তো কাজ করতে করতে যদি আপনি 12 মাস যদি কমপ্লিট না করছেন, তো সেই ক্ষেত্রে আপনার যে স্কিমটা, এই স্কিমটা হয়তো আপনি পাবেন না। কিন্তু না, এরকম নয়। আপনি যদি এর থেকেও যদি 12 মাসের থেকে যদি কমও কাজ করে থাকেন, তাও আপনি এই স্কিমটার সুবিধাটা পাবেন। কিন্তু যেটা যেটা মূলত মেন পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আপনি যে এটার ভ্যালুটা, যে মেন ভ্যালুটা আপনার পাওয়ার কথা, সেই ভ্যালুটা আপনি ততটা পাবেন না যতটা আপনার হওয়া উচিত। তো সেক্ষেত্রে, কেন আপনি কম সময় ধরে কাজ করছেন, তো সেই ক্ষেত্রে ওই যে অ্যামাউন্ট আপনার জমবে, সেই অ্যামাউন্টটা সেই সিলিং লিমিটটা অবধি পৌঁছাতে পারবে না, সেজন্য আপনি কম পাবেন। যে এমপ্লয়ি তার যদি কোনো কারণবশত মৃত্যু হয়, সেটা ইলনেস মানে মোটামুটি আপনি বলবেন অসুস্থতা কিংবা অ্যাক্সিডেন্টাল কোনো ডেথ, কিংবা সেই কাজের স্থানে কিংবা কাজের বাইরে যদি হয়ে থাকে, তাও এই বেনিফিটটা সেই ফ্যামিলি মেম্বার যিনি নমিনি থাকবেন উনি কিন্তু ওঠাতে পারবেন, শুধু ফর্মগুলো সাইন করে। তার মানে এটা মোটেও নয় যে এই স্কিমটা যদি নর্মাল ডেথ হলো কি সে পাবে না, সেটা নয়। আপনি কিন্তু এইটা ক্লেম করে এইটার সুবিধাটা উঠাতে পারবেন। এখন যে ক্যালকুলেশন করা হয় সেটা 35 ইন্টু অ্যাভারেজ মান্থলি ওয়েজেস প্লাস 50% অফ দি ডিসিজড বিপিএফ ব্যালেন্স। এবার আমি আপনাকে যে পয়েন্টটা বলতে চাইছি সেটা হচ্ছে নমিনেশন। আপনি যদি কাজ করছেন, আপনার যদি পিএফ অ্যাকাউন্ট আছে আর সেখানে যদি আপনার ইউএন নাম্বারটা আছে, তো সেটা থ্রু আপনি আপনার যে নমিনি আছে বা আপনি যাকে চাইছেন আপনার উত্তরাধিকারী হিসাবে, সেই যে অ্যামাউন্টটা পায় আপনার অবর্তমানে, তার কাছে যদি আপনি নমিনি করে রাখেন, তো তার কাছে সেই টাকাটা ডাইরেক্টলি ট্রান্সফার হয়ে যাবে, কোনো প্রশ্ন আদি কিছু হবে না। কিন্তু যদি আপনি এটা না করে থাকেন, তখন কিন্তু তাকে একটা কোর্টের প্রসিডিং ফলো করতে হবে। সেটা করতে করতে কিন্তু তার হ্যারাসমেন্ট অনেক বেড়ে যাবে। তো আমি যেটা আপনার সাথে পার্সোনালি আপনাকে বলতে চাইছি, আপনি যদি এরকম করে রাখেন, তাহলে আপনার যে পরিবারের যে মানুষটা প্রথম প্রথম যে থাকবে, সে এটা খুব সহজেই এটা পেয়ে যাবে। এরপর যখন দ্বিতীয় যে স্টেপটা আছে, সেটা লিগ্যাল হায়ারকে দিতে হবে, লিগ্যাল হায়ার যে ক্লেম করবে। আর এই ক্ষেত্রে এটা কিন্তু একটু খড়কুটা পোড়াতে হয়, সেক্ষেত্রে আপনাকে কখনো লয়ার কাছে যেতে হতে পারে, কিংবা কোর্ট যেতে হতে পারে। তো এটা একটু লেন্দি প্রসেস। আর এই দিক থেকে যদি আপনি করে রাখেন, তাহলে এটা খুব ইজিলি হয়ে যাবে। যদি আপনি নমিনি ফাইল করতে জানেন না, তাহলে আপনার কি করা উচিত, তাহলে ওই পরিস্থিতিতে আপনাকে আপনার নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফে আছে, সেখানে আপনি চলে যেতে পারেন, সেখান থেকে ওটা করাতে পারেন। কিংবা যদি আপনার সাথে আপনার পরিবারের মধ্যে কেউ যদি শিক্ষিত আছে, তো আপনি তাকে দিয়েও বলতে পারেন যে এটা করে দিতে। তাহলে সেও যদি জানে এই যে সিস্টেমটা বা এটা কিভাবে করতে হয়, তাহলে আপনি তাকে দিয়ে করে নিতে পারেন। এটা মূলত আপনি মোবাইল ফোন থেকেও করতে পারেন কিংবা কম্পিউটার সাহায্যেও আপনি করে নিতে পারেন। যদি যদি এই যে ক্লেমটা, যদি এই ক্লেমটা আপনি করতে চান, বা আপনার পরিবারের মধ্যে কেউ যদি এটাকে করার কথা ভাবছেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে দুটো প্রসেস আছে যেটা ক্লেম করার জন্য। একটা হচ্ছে অনলাইন প্রসেস আর একটা হচ্ছে অফলাইন প্রসেস। তো অনলাইন প্রসেসটার জন্য আপনার যে ইভেন্ট সাইটটা আছে, ইভেন্ট সাইটের নিচে ডান দিকে মেম্বার পোর্টালের পাশে ডান দিকে যে দেওয়া আছে, ওইখানে দেখা যায়, দেখে নিন, এইখানটাতে দেওয়া আছে, ওইটা হচ্ছে ডেথ বেনিফিট ক্লেম। ওইখানে যে আপনি ডাইরেক্টলি ক্লেম করতে পারেন, যদি আপনার নমিনেশন ফাইল অলরেডি করা আছে, তাহলে এটা কিন্তু আপনার খুব ইজিলি হয়ে যাবে। আরেকটা প্রসেস হচ্ছে অফলাইন। অফলাইন প্রসেসটা কি রকম ভাবে করতে হয়, সেটা ফর্মটা যদি আপনি ফিল আপ করছেন, আপনি যদি এমপ্লয়ার বা কোনো এইচআর হয়ে থাকেন, তাহলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আপনি তাকে এক্সিট দেখাবেন, তো ওই সময়টাতে আপনাকে দেখাতে হবে ডেথ ইন সার্ভিস কিংবা ডেথ অ্যাওয়ে ফ্রম সার্ভিস, ডেথ ইন সার্ভিস কিংবা ডেথ অ্যাওয়ে ফ্রম সার্ভিস। তাহলে সেই ক্লেমটা খুব সহজেই সেটেল হওয়ার চান্স থাকবে। নয়তো এটা কিন্তু এই প্রসেসটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে, আর একটু আপনাকে অনেকটা সময় লাগতে পারে। তখন যে ইজিলি যে কাজটা হতে পারতো, সেটা কিন্তু একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করে দিতে পারে। যদি কর্মচারীর ওয়ার্ক রিলেটেড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা কাজের মধ্যে যদি মৃত্যু হয়ে থাকে, তো ওয়ার্কিং ডেথ আর নয়তো ডেথ অ্যাওয়ে ফ্রম সার্ভিস, এই দুটো দিয়ে আপনি যেমন ক্লেম করতে পারবেন, সেই রকমই সেকেন্ড যে অপশনগুলো আছে, আপনাকে সবকিছু নথিপত্র জমা দিয়ে তার যে রিজিওনাল পিএফ অফিস আছে, সেখানে আপনাকে জমা দিতে হবে কমিশনারের কাছে। সেই জমা দিলেন। এবার যদি 30 দিনের মধ্যে যদি আপনার যে অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্ট যদি সেটেল না হয়, তখন তারপর থেকে আপনার ওই যে অ্যামাউন্ট আপনার পাওয়ার কথা, সেটার উপর থেকে 12% হারে ইন্টারেস্ট চাপতে শুরু হয়ে যায়।
কোনো কারণবশত হয়তো অনেক বেশি লেট হচ্ছে, তো ওই পরিস্থিতি আপনি কি করতে পারেন? ওই পরিস্থিতিতে আপনাকে বেশি দূরে কোথাও যেতে হবে না। সবচেয়ে প্রথম আমি একটা সিস্টেম আমি আপনাকে বলে দিচ্ছি। একটা হচ্ছে জিপিএফ যে সাইট আছে, ওই সাইটটার মধ্যে দেখবেন গ্রিভেন্স পোর্টাল, ওই পোর্টালে যে ডাইরেক্ট আপনি কমপ্লেন রেজিস্টার করে দিন। ওইখান থেকে কমপ্লেনটা করলে আপনার সঙ্গে সঙ্গে কাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে। ইন কেস যদি না হয়ে থাকে, তো সেকেন্ড যে উপায় হচ্ছে, সেই উপায়টা হচ্ছে সবচেয়ে ব্রহ্মাস্ত্র। ওই উপায়টা হচ্ছে কি রকম দেখে নিন। ওই উপায়টা হচ্ছে একটা আরটিআই ফাইল করে দিন, এই ডিপার্টমেন্টের এই অমুক অমুক নামে এইখান থেকে এটাকে ফাইল করে দিন। আরটিআই ফাইল করার পর আপনার ইমিডিয়েট ওই কাজটা হয়ে যাবে উইদিন 1 মাস। যদি কোনো কারণবশত আপনার কিছু না হয়ে থাকে, বা পরিস্থিতি জানার জন্য যে আপনার এটা কতদিনের মধ্যে সেটেল হতে পারে, বা কি রকম পর্যায়ে আছে, কোথায় পেন্ডিং আছে বা কোথায় পড়ে আছে জিনিসটা, তো সেটা জানার জন্য কিন্তু আপনি আরটিআই ফাইল করতে পারেন। আরটিআই হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। এটা ভারত সরকারের এমন একটা অধিনিয়ম যেখান থেকে আপনার পাবলিক অথরিটি যে কোনো ডিপার্টমেন্টের আপনি ইনফরমেশন পেয়ে যেতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন। এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ।